হচ্ছে আমাদের এখানে হলো আপনার হচ্ছে বেশিরভাগ এক্সরে গুলি থাকে হচ্ছে কার্ডিওলজি ওরিয়েন্টেড, মানে হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ, ভালভুলার হার্ট ডিজিজ, তারপর হচ্ছে ডিভাইস যেগুলো লাগানো হয় যেমন পেসমেকার, আইসিডি, সিআরটি, এইচডি ডিভাইস, পিডিএ ডিভাইস, এই রিলেটেডই সাধারণত এক্সরে গুলো থাকে। আমরা প্রথমে যে এক্সরেটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে পেরিকার্ডিয়াল ইফিউশন। আপনার পেরিকার্ডিয়াল ইফিউশন আপনারা জানেন যে হার্টটা এনলার্জ থাকে ইন ট্রান্সভার্স ডায়ামিটার, তার সাথে আমরা যেটা পাই যে সাধারণত লাংসটা সবচেয়ে ওলিগেমিক লাং ফিল থাকে, আর হচ্ছে পোস্টোফ্রেনিক এন্ড কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল গুলো খুব ক্লিয়ারলি ভিজুয়ালাইজ থাকে। এবং হার্ট এনলার্জ ইন ট্রান্সভার্স ডায়ামিটার, আর হার্টটা অনেকটা গ্লোবিউলার অথবা পেয়ার শেপ থাকে উইথ ক্লিয়ার কাট মার্জিন, মার্জিনটা একেবারে ক্লিয়ার কাট থাকে। আর পলিগেমিক লাং ফিল, লাংয়ের ভাস্কুলেচার গুলি হচ্ছে আপনার লেস প্রমিনেন্ট। আর বোথ ডোম অফ দ্য ডায়াফ্রাম আর নর্মাল, পোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল নর্মাল, কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল হচ্ছে নর্মাল বা একুইট বলতে পারে। মানে এই অ্যাঙ্গেলটা অনেকটা একিউট অ্যাঙ্গেলের মতো হয়ে যায়, যেটা হচ্ছে কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। পেরিকার্ডিয়াল ইফিউশনের এক্সরে। এখন এক্সরেতে যখন আপনি পেরিকার্ডিয়াল ইফিউশন বলবেন, তার সাথে কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস জানতে চাবে যে কার্ডিওমেগালি অন্যান্য কি কি কজে কার্ডিওমেগালি হতে পারে। নেক্সট হলো সিমটম জানতে চাবে যে পেরিকার্ডিয়াল ইফিউশনের একটা রোগী কি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, এক্সামিনেশন করলে কি পাওয়া যাবে, কজ গুলো কি, এই রিলেটেড নেক্সট কোশ্চেন গুলো চলে যায় আপনি যখন ডায়াগনোসিস করতে পারেন। সাধারণত যেগুলো থাকে যে একটা পেরিকার্ডিয়াল ইফিউশনের পেশেন্ট ডিসনিয়া নিয়ে প্রেজেন্ট করে, মোস্ট কমন সিমটম প্লুরাইটিক চেস্ট পেইন থাকতে পারে, কফ, ফেটিক, হোর্সনেস অফ ভয়েস। ট্যাম্পনেট থাকলে অনেক সময় প্রেসার কম থাকে, সিনকোপ নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। আর হচ্ছে এক্সামিনেশন করলে আমরা যেগুলো পাই যে শুধু পেরিকার্ডিয়াল ইফিউশন যদি থাকে তেমন কোনো ফাইন্ডিংস নাও পাওয়া যেতে পারে, কিন্তু কার্ডিয়াক কম্পোনেন্ট থাকলে অনেক কিছু ফাইন্ডিংস আমরা অনেক ফাইন্ডিংস পাই। যেমন টেকিকার্ডিয়া একটা কমন ফাইন্ডিংস, যেটা হচ্ছে আপনার পেরিকার্ডিয়াল ইফিউশন যদি থাকে। আর যত বেশি ফ্লুইড অ্যাকুমুলেট হবে পেশেন্ট হাইপারটেনশন ডেভেলপ করতে থাকে। তারপর হার্ট সাউন্ড গুলো কমে যেতে থাকে, জেবিপি এলিভেটেড থাকে, এবং যদি আপনার কার্ডিয়াক কম্পোনেন্ট থাকে সেই ক্ষেত্রে আমরা এখানে একটা সাইন দেখি আমরা, যে কুশমল সাইন দেখি আমরা। আর পালসাস প্যারাডক্সাস কখনো কখনো থাকতে পারে, তবে পালসাস প্যারাডক্সাস মেইনলি হচ্ছে কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস একটা সাইন বা রেস্ট্রিক্টিভ কার্ডিওমায়োপ্যাথি, কিন্তু এখানেও আমরা কার্ডিয়াক কম্পোনেন্টের ক্ষেত্রে কখনো কখনো পালসাস প্যারাডক্সাস আমরা পাই। দ্যাট মিন্স ডিউরিং ইন্সপিরেশন সিস্টোলিক ব্লাড প্রেসার যদি মোর দ্যান 10 মিলিমিটার মার্কারে যদি রিডিউস করে তখন পালসাস প্যারাডক্সাস। আর জেবিপি এলিভেটেড থাকে, কিন্তু এখানে কুশমল সাইন মানে হচ্ছে ডিউরিং ইন্সপিরেশন দেখা যাচ্ছে যে জেবিপিটা উপরের দিকে উঠে যেতে পারে অথবা ফিক্স থাকতে পারে, ইন্সপিরেশন কমে যাওয়ার কথা। আর রাইট ভেন্ট্রিকুলার ফিলিং এর জন্য, রাইট সাইড হার্টের ফিলিং এর জন্য কমে যাওয়ার কথা, কিন্তু এখানে প্যারাডক্সিক্যালি রেজ করতে পারে। আমরা যে সাইনগুলি আমরা দেখি সাধারণত, পালসটা হচ্ছে লো ভলিউম টেকিকার্ডিয়া থাকতে পারে, ব্লাড প্রেশারের পালসাস প্যারাডক্সাস হতে পারে, জেবিপি রেজ, কুশমল সাইন। ব্লাড প্রেশার কমে যেতে পারে, ন্যারো পালস প্রেশার। আর পেরিকার্ডিয়াম এরিয়া অফ কার্ডিয়াক ডায়ানেস ইনক্রিজ, অ্যাপিস বিট ডিফিকাল্ট টু পালপেট, হার্ট সাউন্ড মাফল অর ডিস্টিং থাকতে পারে। কেওয়ার্ড সাইন আপনারা জানেন যে লেফট ইনফিরিয়র অ্যাঙ্গেল অফ দ্য লেফট স্ক্যাপুলার কাছে আপনি ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড ডালনেস পেতে পারেন, ডিউটা অ্যাটেলিপথিসিস পেরিকার্ডিয়াল ইফিউশনের কম্প্রেশনের জন্য। তারপর হেপাটোমেগালি থাকতে পারে, টেন্ডার হেপাটোমেগালি থাকতে পারে। আর পেরিকার্ডিয়াল ইফিউশনের কজ গুলো তখন আপনার জিজ্ঞাসা করে ইউজুয়ালি যে কি কি কারণে পেরিকার্ডিয়াল ইফিউশন হয়। কমন হচ্ছে ভাইরাল, যেমন ভাইরাল হচ্ছে কমন, তারপর ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল, তারপর হচ্ছে আমরা ব্যাকটেরিয়ার ভিতরে আমরা আমাদের দেশে যেটা পাই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আমরা বেশি নিই। আর হচ্ছে নন ইনফেক্টিভ এর ক্ষেত্রে আপনারা জানেন যে কিছু রিমাটোলজিক্যাল কজ, ম্যালিগনেন্সি, মেটাবলিক কজ আছে। রিমাটোলজিক্যাল এর ভিতরে আমরা অ্যাসিলি, রিমাটয়েড আর্থ্রাইটিস,
এগুলো আমরা কমনলি পাই, ভাস্কুলার ডিজিজের কারণে হতে পারে। আর মেটাস্টেসিস হলো আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট কজ, যে লাংস ব্রেস্ট গুলো থেকে মেটাস্টেসিস হতে পারে, লিম্ফোমা লিউকোমিয়ার সাথে থাকতে পারে। তার সঙ্গে হাইপোথাইরয়েডিজম, তারপর ইউরেমিয়ার সাথে আমরা পেরিকার্ডিয়াল ইনফেকশন আমরা পাই। তারপর এর পরে পেরিকার্ডিয়াল ইনফেকশন পাওয়া যায়, মাইক্রো ইনফেকশন, ট্রমাটিক, রেডিয়েশন ইনজুরির জন্য পাওয়া যায়। পেরিকার্ডিয়াল ইনফেকশনকে আমরা তিনটা গ্রেডে ভাগ করি। এটা হচ্ছে ইকোকার্ডিওগ্রাফির উপর বেসিস করে। স্মল বলি আমরা যদি লেস দেন 10 মিলিমিটার যদি ইকোপ্রি স্পেস পান আপনি, আর 10 to 20 হলে আমরা মডারেট ইনফেকশন বলি, লার্জ বলি হচ্ছে মোর দেন 20 মিলিমিটার। নেক্সট এক্সরে যেটা, সেটা হচ্ছে মাইটাল স্টেনোসিসের এক্সরেটা আমরা দেখাতে চাচ্ছি। যে মাইটাল স্টেনোসিস দেখবেন, যদি পিওর মাইটাল স্টেনোসিস, হার্ট কিন্তু অত বেশি এনলার্জ করে না। মানে এখানে মেইন এনলার্জমেন্ট হচ্ছে এলএ এনলার্জমেন্ট, লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট। এবং এখানে কতগুলো আমরা ফাইন্ডিংস পাই, যে একটা হচ্ছে লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট, স্ট্রেটনিং অফ দ্য লেফট হার্ট বর্ডার, এগুলো আমরা পাই। রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল অনেক সময় ডাইলেটেড থাকতে পারে। ডাইলেটেড যদি বেশি হাইপারটেনশন থাকে, পালমোনারি হাইপারটেনশন, সেই ক্ষেত্রে আরবি ডাইলেটেশন পাওয়া যেতে পারে। রাইট এট্রিয়াল এনলার্জমেন্টের জন্য আমরা কিছু ফিচার পাই, যেমন ওয়াইডিং অফ দ্য অ্যাঙ্গেল অফ কেরিনা, কেরিনা অনেকটা ওয়াইড হয়ে যায়। তারপরে সিলেক্টেড অ্যাপেন্ডিস এনলার্জ হয়, এনলার্জ থাকে। তারপর ডাবল ডেন্সিটি অফ দ্য রাইট হার্ট বর্ডার, রাইট হার্ট বর্ডার দুটো ডেন্সিটি পাওয়া যায়, একটা হচ্ছে রাইট এট্রিয়াল, একটা রাইট লেফট এট্রিয়াল বর্ডার, দুটো মিলে দুটো বর্ডার আমরা পাই। হ্যাঁ, তারপর হলো যে আমরা যে ফাইন্ডিংস গুলো আমরা পাই এমএসএ, সেই ফাইন্ডিংস যদি সামারাইজ করি আমরা দেখি যে আপার লোব বেইন আর ডাইলেটেড পাওয়া যায়, আর্লি ফিচার আপার লোব ডাইভারশন যেটাকে আপনারা বলেন। তারপর নর্মালি দ্য রেশিও বিটুইন দ্য আপার লোব অ্যান্ড লোয়ার লোব বেইন ইজ 1:3, উপরে একটা থাকলে নিচে তিনটা প্রমিনেন্ট থাকবে এরকম। তারপর হুইচ ইজ অল্টার টু 1:1, 1:1 হয়ে যাবে, তখনই আমরা আপার লোব ডাইভারশন। Straightening of the left border of the heart, fullness of the pulmonary conus, and filling of the pulmonary bay due to enlargement of the left atrium. Left atrium enlargement এর জন্য, pulmonary conus enlargement এর জন্য আপনার left heart borderটা straightening হবে। তারপর curl is B-line, horizontal septal line in the costophrenic angle indicating the pulmonary hypertension due to the fluid in the interlobular space and dilated lymphatics এর জন্য curl is B-line হবে। তারপর ডাবল শ্যাডো ইন দ্য রাইট বর্ডার অফ দ্য হার্ট উইথ দ্য এনলার্জমেন্ট অফ দ্য এপিথেলিয়ামের জন্য, widening of the carina, the left bronchus appears horizontal due to the enlarged epithelium, pulmonary edema থাকতে পারে, mortal reticulonodular shadow, pulmonary hemosiderosis, মানে pulmonary edema develop করে, pulmonary bleeding হয় অনেক সময়, যার জন্য hemosiderosis হয়ে আছে। তারপর calcified shadow in the mitral valve, যদি mitral valve calcified থাকে তখন calcified shadow পাবেন mitral valve। This is the double density, the right heart border এ মনে হচ্ছে যেন দুইটা ডাবল ডেন্সিটি পাওয়া যায়, দুটো আপনার হচ্ছে লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট, লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট হলে যে ইফেক্ট গুলো করে, সেই ইফেক্ট গুলো রাইট হার্ট বর্ডার চলে আসতেছে। তারপরে হচ্ছে আপনার ওয়াইডেনিং অফ দ্য অ্যাঙ্গেল অফ কেরিনা, লেফট হার্ট স্ক্যানিং হয়, এগুলো হচ্ছে লেফট এট্রিয়াল এনলার্জমেন্টের জন্য হচ্ছে। এটা হচ্ছে আপনার লেফট ইনসিমিয়াল ব্রঙ্কাস হরিজন্টাল পজিশন হয়ে যাচ্ছে, ওয়াইডেনিং অফ দ্য অ্যাঙ্গেল অফ কেরিনা, দিস দ্য ডাবল কন্ট্রোল রাইট হার্ট বর্ডার। দিস লেফট ফ্র্যাকশন জিজ্ঞাসা করে স্টার্টিং অফ দ্য লেফট হার্ট বর্ডার, এখানে কি দিয়ে পাবো, পরে থাকে ওটা পালমারি আর্টারি, লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিক্স, তারপর হচ্ছে লেফট ভেন্ট্রিকল। সাধারণত যদি পিওর এমএস হয়, অনেক সময় হার্ট কিন্তু এনলার্জ করে না। হার্ট এনলার্জ করে তখনই যদি অ্যাসোসিয়েটেড আপনার যদি এমআর থেকে মাইট্রাল রিগার্জিটেশন অথবা পালমারি হাইপারটেনশন বেশি হলে রাইট এট্রিয়াল এন্ড রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্টের জন্য তখন এনলার্জমেন্ট হয়। যেমন এখানে অ্যাপিডি শিফটেড, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাসোসিয়েটেড এমআর থাকতে পারে। এখানে লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট বোঝা যায়, কিন্তু সাথে কার্ডিওমাইগালি, mitral regurgitation আছে। The access SPB is showing the heart enlarged in transverse diameter. More likely MS, MR associated with MR diameter. In fewer MS, heart is usually not enlarged. Straightening of the left heart border with fullness and outward bulging of the pulmonary conus, double right heart border, upper lobe diversion, curl is B-line. এগুলি সাধারণত সমস্ত অ্যাক্সিস পায়। কজ অফ দ্য এমএস, তখন এমএস এর কারণ জিজ্ঞাসা করতে পারে। আমাদের দেশে কমন হলো রিউমেটিক কজ,
নেক্সট ডিজেনারেটিভ, তারপর হচ্ছে আপনার কনজেনিটাল আমরা কিছু পাই, এর সাথে অনেক সময় আমরা অ্যাসিলি, লুপাস, সিস্টেমিক লুপাস এরিথেমাটিস, ইনফিল্ট্রেটেড ডিজিজ, কার্সিনয়েড হার্ট ডিজিজ, তারপর ড্রাগ ইনডিউসের কারণে পাই। তারপর হচ্ছে রিউমেটিক যদি হয়, সাধারণত রিউমেটিকের যে ফিচার গুলো আমরা দেখি যে কমিশনাল ফিউশন থাকে, লিফলেট থিকেনিং থাকে, কর্ডাল শর্টেনিং ফিউশন, তারপর সুপার ইম্পোজ ক্যালসিফিকেশন থাকতে পারে। কিন্তু ডিজেনারেটিভ ক্ষেত্রে এনুলার ক্যালসিফিকেশন থাকে, এনুলাস। আর রিউমেটিক প্রসেস হলে লিফলেট থেকে হবে, আর ডিজেনারেটিভ এনুলাস থেকে হবে। রেয়ারলি লিফলেট থিকেনিং ক্যালসিফিকেশন অ্যাট বেস থাকে। তারপর কনজেনিটাল সাধারণত সাবভালভুলার অ্যাপারেটাস অ্যাবনরমালিটিস থাকে। আর লুপাস, কার্সিনিয়ার ড্রাগ হচ্ছে লিফলেট থিকেনিং, রেস্ট্রিকশন আর কমন, মানে ইনফ্লামেটরি, লিফলেট থিকেনিং রেস্ট্রিকশন, কমিশনার রেয়ারলি ফিউজ। সাধারণত লিফলেট অ্যান্ড থিকেনিং এর রেস্ট্রিকশন থেকে কমিশন রেয়ার, কিন্তু কমিশন ইনভলভমেন্ট হয় কোথায়? বেশিরভাগ রিউমেটিক প্রসেসে কমিশন ইনভলভমেন্ট। মাইটেরিয়ালসের কজ তো জানেনই, কজগুলো পরীক্ষার সময় অনেক সময় জিজ্ঞাসা করে কি কি কারণে হতে পারে। রেয়ার অনেকগুলো কজ থাকে, আমরা তো জানি কমন হচ্ছে রিউমেটিক, তারপর ডিজেনারেটিভ বা ক্যালসিয়াম। এছাড়া রেডিয়েশন, সিস্টেমিক লুপাস এরিথেমাটিস, সিন্ড্রোম, মায়োকার্ডিয়াল ফাইব্রোসিস, কার্সিনয়েড, কনজেনিটাল ডিসপ্লাস্টিক, প্যারাশুট, সিঙ্গেল পেপটারি মাসল, হাইপোপ্লাস্টিক অ্যাসোসিয়েটেড উইথ দ্য হাইপোপ্লাস্টিক লেফার, তারপর সুপ্রামেটাল রিং থাকতে পারে, ডিফেন্স ডিজিজ, ফ্যাব্রিস ডিজিজ, মিউকোপলিসাইডোসিস, সমস্ত কন্ডিশনে মাইট্রাল স্টেনোসিস হতে পারে। আর মাইট্রাল স্টেনোসিসে আমরা এগুলো মাইল্ড মডারেট সিভিয়ার গ্রেডিং করি ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে। সাধারণত নর্মাল মাইট্রাল ভালভ এরিয়া জানি আমরা 4 to 6 সেন্টিমিটার স্কোয়ার। ভালভ এরিয়া দিয়ে তারপরে হচ্ছে গ্রেডিয়েন্ট দিয়ে আমরা ভাগ করি যে কোনটা সিভিয়ার কিনা। এখানে মিন ভালভ এরিয়াটা হচ্ছে less than 5 মাইল্ড, বা মডারেট হলো 5 to 10, আর সিভিয়ার হলো more than 10 থাকে হচ্ছে মিন গ্রেডিয়েন্ট। মিন গ্রেডিয়েন্ট আর ভালভ এরিয়া দিয়ে আমরা যেমন সিভিয়ার less than 1, মডারেট 1 to 1.5, আর মাইল্ড হলো 2 to 1.5 পর্যন্ত আমরা মাইল্ড। ইকোকার্ডিওগ্রাফি করার সময় আমরা এগুলো ফলো করি। সেকেন্ডারি ফিচার, মাইট্রাল স্টেনোসিস হলে সেকেন্ডারি কি কি ফিচার পাওয়া যায়? সেকেন্ডারি ফিচার হলো যে লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট হয়, এবং লেফট এট্রিয়াল এনলার্জমেন্টের জন্য কি সেকেন্ডারি ফিচার পাওয়া যায়। তাহলে অ্যাপেন্ডিক্স ডাইলিটেশন, দ্য ইনক্রিজ চান্স অফ থ্রম্বাস ফরমেশন, যেমন এখানে ব্লাড ক্লট হয়, ক্লট হইলে আপনার অ্যালেতে ওখান থেকে ডিসলস হয়ে সিস্টেমিক থ্রম্বোএম্বোলিজম হতে পারে। তারপরে হচ্ছে আরবি ডাইলেটেড হতে পারে, প্যারাডক্সিক্যাল সার্কাল মুভমেন্ট থাকতে পারে, পালমোনারি হাইপারটেনশন যদি থাকে সেটা। এগুলো সেকেন্ডারি ফিচার্স গুলো। নেক্সট উইলকিন স্কোর, খুব ইম্পর্টেন্ট। কি কি ভাবে স্কোরিং করে এগুলো তো আপনারা জানেন, বই থেকে দেখে নিতে পারবেন। মোবিলিটি, থিকনেস, ক্লাসিফিকেশন, সাবভালভুলার থিকেনিং গুলো দিয়ে 1 থেকে 4 পর্যন্ত গ্রেডিং করা হয়। আর এটা খুব দরকার হয় যদি আপনার পিটিএমসি ক্ষেত্রে, যখন আমরা সাধারণত দেখি less than 8 যদি স্কোর হয় তো পিটিএমসির জন্য সুইটেবল, আর more than 12 হলে সাধারণত পিটিএমসি করা হয় না। উইলকিন স্কোর এমএস আসলেই জিজ্ঞাসা করে স্যাররা সাধারণত যে উইলকিন স্কোরের কি কি প্যারামিটার গুলো দেখায়। প্যারামিটার ভিতরে হচ্ছে মোবিলিটি, থিকনেস, ক্যালসিফিকেশন এন্ড সাবভালভুলার প্যাথোলজি। এই প্রত্যেকটা, যেমন বাল্বের মোবিলিটির আবার 1 থেকে 4 পর্যন্ত, থিকনেস এর হলো 1 থেকে 4 পর্যন্ত, ক্যালসিফিকেশন 1 to 4, সাবভালভুলার চেঞ্জ 1 to 4, এইভাবে 16টা পয়েন্ট আপনার দেখা। তাহলে ইন্টারভেনশন বা সার্জারির জন্য এটা খুব জরুরি। নেক্সট হলো এএসডি। নেক্সট কমন হলো এইচডি, এবং এইচডি এর এক্সরে থাকে। এইচডি তে আমরা কি দেখি? একটা খুব টিপিক্যাল একটা ফাইন্ডিংস আমরা পাই, যেমন দেখবেন জগ হ্যান্ডেল এপিয়ারেন্স, টিপিক্যাল। এই যেটা একটা জগ, আর এটা হচ্ছে আমরা হ্যান্ডেল। জগ হ্যান্ডেল এপিয়ারেন্স হলো আমরা টিপিক্যালি আমরা পাই। এই হ্যান্ডেলটা হচ্ছে ডিউ টু দ্য রাইট পালমারি আর্টারি ডাইলেটেশন, আর জগ হচ্ছে হলো আপনার হলো পালমারি আর্টারি, যেটা হলো মেইন পালমারি আর্টারি, এটা ডাইলেটেশন হয়। তারপর আরএ এন্ড আরবি ডাইলেটেশনের জন্য এই জিনিসটা আসে। আমরা দেখেন আমরা কি পাই এক্সরেতে, যে heart enlarged internal diameter, the fullness of the pulmonary conus with the outward convexity, the dilated right pulmonary artery, তারপর হচ্ছে আমরা প্লেথরিক লাং ফিল্ড আমরা পাই। সাধারণত শান্ট অ্যানোমালিজ গুলো, সাধারণত আমরা প্লেথরিক লাং ফিল্ড পাই শান্ট অ্যানোমালিজ। তারপরে হচ্ছে আমরা ইনকনস্পিসিয়াস অ্যাওর্টা, অ্যাওর্টাতে ব্লাড কম যাওয়ার কারণে অ্যাওর্টা দেখা যায় যে আপনার খুব ছোট অ্যাওর্টা থাকে। এই ফাইন্ডিংস গুলি হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে একটা যদি এএসডি ক্ষেত্রে আমরা কি কি ফাইন্ডিংস গুলি পাই এক্সরে। তাহলে এখানে আমরা দেখলাম যে এই যে হ্যান্ডেল, যেটা দ্যাট মিন্স রাইট পালমারি আর্টারি ডাইলেটেশনের জন্য।
যেমন এটা একটা ফিমেল পেশেন্ট, সাধারণত এইচডি হয় নর্মালি ফিমেলের, এইচডি বেশি ফিমেলেরই হয়। আর টিপিক্যাল আমরা ফাইন্ডিং যেটা বললাম, জগ হ্যান্ডেল রিপেয়ারেন্স, হ্যান্ডেল অফ দ্য জগ ইজ ফর্ম বাই দ্য dilated right pulmonary artery and body of the jog is formed by the RA and RB ভলিউম ওভারলোডের কারণে। আর ভলিউম ওভারলোড হয় এখানে, প্রেশার ওভারলোড হয়, প্রেশার বেড়ে গেলে দিস পালমোনারি আর্টারি ফুল, এটা আওয়ারটা ইনকনসপিসিয়াস। টিপিক্যাল এক্স-রে অফ atrial septal defect, atrial septal ফাইন্ডিংস আমরা আগে বলছি, কার্ডিওমেগালি থাকবে, আরএ এনলার্জমেন্ট, আরবি এনলার্জমেন্ট, ফুল পালমোনারি কোনাস, তার ইনক্রিজ পালমোনারি ভাস্কুলার মার্কিং, দ্যাট ইজ প্লাথরিক লাং ফিল্ড, এই ভাস্কুলার মার্কিং গুলো প্রমিনেন্ট থাকে। তারপর হচ্ছে যে প্রিকর্ডিয়াল ফাইন্ডিং, যে এক্সামিনেশন করলে আমরা কি পাই। এক্সামিনেশন করলে ফার্স্ট হার্ট সাউন্ড আমরা জানি নর্মালি থাকে, আর সেকেন্ড হার্ট সাউন্ড আপনার হচ্ছে স্প্লিটিং থাকে, ফিক্স এন্ড ওয়াইড স্প্লিটিং অফ সেকেন্ড হার্ট সাউন্ড। পালমোনারি কম্পোনেন্ট অফ সেকেন্ড হার্ট সাউন্ড আপনার লাউড থাকতে পারে, পালমোনারি হাইপারটেনশন থাকে। আর ইনজেকশন সিস্টেমিক পারবার আমরা পাই লেফট সেকেন্ড অর থার্ড ইন্টারকোস্টাল স্পেস, দ্যাটস আ ফ্লো মারমার। তারপর হচ্ছে মেটাস্টিক মারমার ফার্স্ট ট্রাইকেসমিয়া, যেহেতু লেফট সাইডে আপনার ভলিউম ওভারলোড থাকে, ফ্লো বেশি হয় রাইট সাইডে। তারপর এভিডেন্স অফ পালমোনারি হাইপারটেনশন এভিডেন্স আমরা পেতে পারি যে পালপিবল P2, তারপর লাউড ফার্স্ট সেকেন্ড পালমোনারি কম্পোনেন্ট অফ সেকেন্ড হার্ট সাউন্ড, তারপর হচ্ছে আপনার লেফট প্যারাস্টাইনাল হিপ থাকতে পারে, ফিগাস্টিক পালসেশন থাকে, ট্রাইকাসমিক অ্যাজিটেশনের মারমার করতে পারেন, গ্রাম স্টিল মারমার পেতে পারে। তাহলে এভিডেন্স অফ পালমোনারি হাইপারটেনশন আমরা পেতে পারি। নেক্সট হলো ভিএসডি, এটা আমরা সাধারণত বোথ ভেন্ট্রিকুলার এনলার্জ পাই, বাইভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট ফিচার পাই, আর আর্লি হলো লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট থাকে ভিএসডির ক্ষেত্রে। পিডি এর ক্ষেত্রে আমরা সাধারণত লেফট এট্রিয়াল এন্ড লেফট ভেন্ট্রিকেল মেইনলি এনলার্জমেন্ট পাই। লেফট এট্রিয়াল কারণ ব্লাডটা সার্কুলেট হচ্ছে ইন দ্য লেফট সাইড অফ দ্য হার্ট, লেফট সাইড, কারণ পিডি এর মাধ্যমে পিডিএ টু অ্যাওর্টা থেকে পিডিএ থেকে ব্লাড যাচ্ছে পালমোনারি সার্কুলেশন থেকে পালমোনারি ভেইন দিয়ে আপনার আসতেছে লেফট এট্রিয়াম এনলার্জমেন্ট, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেল এনলার্জমেন্ট, লেফট ভেন্ট্রিকেল তো অ্যাওর্টাতে বেশি ব্লাড দেবে, অ্যাওর্টা আবার পালমোনারি আর্টারি দেবে। তাহলে এনলার্জমেন্ট ফিচার আমরা পাবো লেফট ভেন্ট্রিকেল, লেফট এট্রিয়াম, অ্যাওর্টা এন্ড পালমোনারি আর্টারি এনলার্জমেন্ট। এক্স-রে আমরা যদি করি এগুলো ফিচার পাবো এই চেম্বারগুলো এনলার্জমেন্ট। নেক্সট হলো ইম্পর্টেন্ট এক্স-রে, যেটা থাকলে আপনার পরীক্ষাতে দেওয়া হয়, সেটা হচ্ছে কোয়ার্টেশন দেওয়া। কোয়ার্টেশন অ্যাওর্টা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আপনার দেখা যায় যে রিব নসিং আমরা পাই। তারপর আমরা যে ফিগার অফ 3 সাইন আমরা যেটা বলি 3 সাইন আমরা পাই। আবার হার্ট এনলার্জ, টার্মিনাল ডায়ামিটার হার্ট এনলার্জ থাকতে পারে, অ্যাওর্টিক নাকেল লেস ফর্মুলেট ইনকনসপিসিয়াস থাকে। এই যে যেমন দ্যাট ইজ রিব নসিং কোলাটারাল সার্কুলেশনের জন্য। এবং এই সমস্ত রোগীর আমরা যেটা পাই হাইপারটেনশন পাই হলে আপার এক্সট্রিমিটিতে, লোয়ার এক্সট্রিমিটিতে ব্লাড প্রেশার কম থাকে, পালস ভলিউমও কম থাকে, ব্লাড প্রেশার কম থাকে, আপার এক্সট্রিমিটি পালস ভলিউম বেশি, ব্লাড প্রেশার বেশি। কনজেস্টিভ হার্ট ফেলিউর নিয়ে পেশেন্ট আসতে পারে প্রেশার বেশি থাকার জন্য। তারপর হায়ার ইনসিডেন্স অফ দ্য সাবরেকটেন্ট হিমোরেজ, ভেরিয়ান ইউরিজম থাকে, সাবরেকটেন্ট হিমোরেজ নিয়ে পেশেন্ট প্রেজেন্ট। অ্যাসিড টার্নার সিনড্রোম নিয়ে পেশেন্ট, ওয়েবিং নেক আর হলো শর্ট স্টেজ টার্নার সিনড্রোম নিয়ে পেশেন্ট আসে। এক্স-রেতে আমরা কি পাচ্ছি, রিব নসিং আমরা পাই, ফিগার 3 সাইন আমরা পাই। তো এটা কেন হয়, পোস্ট-স্টেনোটিক ডাইলেটেশন অফ দ্য অ্যাওর্টিক আর্চ, এখানে হলো পোস্ট-স্টেনোটিক ডাইলেটেশন অফ দ্য অ্যাওর্টিক আর্চের জন্য আমরা এই ফিচারগুলো আমরা পাচ্ছি। তাহলে আমরা কোয়ার্টেশন অ্যাওর্টা চেস্ট এক্স-রে করলে আমরা পাচ্ছি হলো irregular notching of the inferior margin of the posterior rib resulting from the that is posterior part of the rib, collateral flow to the dilated and pulsatile intercostal arteries. A 3 sign on a highly penetrating chest X-ray radiograph may be visualized. Penetrating chest X-ray করলে ভালো বোঝা যাবে heart enlarging transverse diameter, aortic nacle less prominent or inconspicuous. Next দেখেন কোয়ার্টেশন অফ দ্য অ্যাওর্টা, রিব নসিং আর অ্যাসেন্ডিং অ্যাওর্টা, হার্টস অফ দ্য অ্যাওর্টা, এখানে হলো কোয়ার্টেশন, নিচে আবার ডাইলেটেশন থাকে, যার জন্য আপনি এখানে আমরা কি পাচ্ছি, ফিগার অফ 3 সাইন পাচ্ছি। অ্যাসিড তিনটা ক্রেনিয়াল এনিউরিজম, ভেরিয়ান এনিউরিজম থাকে, ইন্টারক্রেনিয়াল এনিউরিজম থাকে, টার্নার সিনড্রোমের রোগীদের সাথে এটা হয়। হাইপারটেনশন থাকে আপার এক্সট্রিমিটিতে,
হার্ট ফেলিউর সিমটম নিয়ে পেশেন্ট আসতে পারে। তারপর হলো সিস্টোলিক মারমার থাকতে পারে, ইয়ে ন্যারোয়িং এর জন্য সিস্টোলিক মারমার পাই ব্যাক অফ দ্য চেস্ট থেকে ভালো বোঝা যায় অসকালটেশন করে। এ দেখেন খুব সুন্দর বোঝা যাচ্ছে দ্যাট ইজ 3 হচ্ছে কোয়ার্কেশন দেওয়া ওটা। কোয়ার্কেশন দেওয়া ওটা আর এগুলো হচ্ছে রিব নসি, খুব সুন্দর বোঝা যাচ্ছে পোস্টেরিয়র পার্ট অফ রিবের রিব নসিন থাকে, দ্যাট ইজ কোলাটারাল সার্কুলেশন এস্টাবলিশড ইন দ্য পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারিতে। আর এখানে পোস্ট-স্টেনাল ডাইলেটেশন কোয়ার্কেশন আর হলো উপরেরটা হচ্ছে আরসাব দেওয়াটার কারণে আপনার এখানে ফিগার অফ 3 সাইন পাবেন। নেক্সট হলো কমপ্লিকেশন, জিজ্ঞাসা করতে হবে কমপ্লিকেশন কি নিয়ে আসতে পারে একটা কোয়ার্কেশন দেওয়াটা। হাইপারটেনশন এবং হাইপারটেনশন রিলেটেড যে সমস্ত কমপ্লিকেশন আছে, হাইপারটেনশন রিলেটেড যেমন এট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে, হার্ট ফেলিউর হতে পারে, স্ট্রোক নিয়ে আসতে পারে, হার্ট ফেলিউর, স্ট্রোক। তাহলে এই সমস্ত যে কমপ্লিকেশন গুলো আছে, কমপ্লিকেশন গুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। অথবা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, যেখানে কোয়ার্কেশন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ইনফেক্টিভ, তারপর হচ্ছে রাপচার অফ দ্য কটের সাইডে রাপচার হয়ে যেতে পারে, ডিসেক্টিং অ্যানেরিজম হতে পারে, অ্যানেরিজম অফ দ্য আওরটা, সাবআরাকনয়েড হিমোরেজ আমরা জানি, ভেরিয়ান অ্যানেরিজম থাকবে, সাবআরাকনয়েড হিমোরেজ অ্যাসোসিয়েশন থাকে কিছু কিছু পার্সন, যেমন বাইকাসলিড অ্যাওরটিক ভালভ ইজ কমন অ্যাসোসিয়েশন, বিএসডি, পিডিএ। সাধারণত আমরা জানি এটা হচ্ছে টার্নার সিনড্রোম, ফিমেলের হয়, যে সেখানে হচ্ছে আপনার অ্যানেরিজম অফ দ্য সার্কেল অফ উইলস থাকতে তার ফিমেল টার্নার সিনড্রোম, তা অকেশনালি মারফান সিনড্রোমের সাথে কোয়ার্কেশন থাকে। তাহলে কোয়ার্কেশন দেওয়াটার সাথে যে বাইকাসিড অ্যাওরটিক ভালভ, বিএসডি, পিডিএ, সার্কেল অফ উইলি, অ্যানেরিজম, টার্নার সিনড্রোম, মারফান সিনড্রোম এগুলো থাকতে পারে। নেক্সট হলো ডেক্সট্রোকার্ডিয়া। ডেক্সট্রোকার্ডিয়া হচ্ছে অ্যানাদার ইম্পর্টেন্ট এক্সারসাইজ, চেস্ট এক্সারসাইজ, যেটা হচ্ছে আপনার পরীক্ষা পাইলে দেওয়া হয়। সেটা হলো খুব সুন্দর যে আপনার অ্যাপেক্সটা থাকতেছে অন দ্য রাইট সাইড, আর হচ্ছে ফান্ডিং গ্যাস, দেখেন ফান্ডিং গ্যাস চলে গেছে রাইট সাইড, লিভারটা হলো আপনার লেফট সাইড, এটা সাইটাস ইনভার্সাস, একেবারে টোটালি সব বিচারাই উল্টা হয়ে গেছে। আর এখানে হলো ফান্ডিং গ্যাস হলো অন দ্য লেফট সাইড, লিভারটা হচ্ছে রাইট সাইডে। এটা শুধুমাত্র হার্টটাই আপনার শুধুমাত্র আইসোলেটেড ডেক্সট্রোকার্ডিয়া, শুধুমাত্র ডেক্সট্রোকার্ডিয়া। তাহলে access SPUB is showing the heart shifted to the right side, আর হচ্ছে ফান্ডিং গ্যাস on the right side থাকবে। আর হচ্ছে left dome of the diaphragm, যে অ্যাক্সিডেন্ট থাকবে, left dome of the diaphragm is raised due to the lever on the left side. এটা সাইটাস ইনভার্সাস, আমরা প্রথম এক্সারসাইজে দেখলাম, এটা হচ্ছে সাইটাস ইনভার্সাস এর একটা এক্সারসাইজ। কারণ হচ্ছে অ্যাপেক্স ছিল রাইট সাইডে, ফান্ডিং গ্যাস রাইট সাইড, লিভার হচ্ছে লেফট সাইড। তাহলে দিস ইজ দ্য কেস অফ সাইটাস ইনভার্সাস। আর heart is on the right side, other viscera remaining on the usual side, which is dextrocardia. এই যে দেখেন এই অ্যাক্সিডেন্ট, যে লিভার ঠিকই আছে রাইট সাইডে, ফান্ডিং গ্যাস হচ্ছে আপনার চলে গেছে হচ্ছে লেফট সাইডে। দ্যাট মিনস শুধুমাত্র হার্টটাই হচ্ছে আপনার হার্টের পজিশন শুধু চেঞ্জ হচ্ছে, সেই ক্ষেত্রে হলো আমরা এটাকে শুধু ডেক্সটোকার্ডিয়া বলি। নেক্সট এর সাথে কিন্তু কার্ডিওজেনাস সিনড্রোম একটা থাকে, জিজ্ঞাসা করার অনেক সময় যে ডেক্সটোকার্ডিয়ার সাথে ব্রঙ্কাইটিস যেটা থাকে, ফন্টাল সাইনাসাইটিস এন্ড ফন্টাল সাইনাসিস, তখন আমরা তাকে কার্ডিওজেনাস সিনড্রোম বলি। নেক্সট হলো কার্ডিওমেগালি, যে হার্ট এনলার্জিং ট্রানজিশন। আমরা প্রথমে পেরিকার্ডিয়াল ইকুয়েশনের সময় আমরা বলছি যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, যে আপনার কার্ডিওমেগালি থাকে। কার্ডিওমেগালি কেন হয়? কার্ডিওমেগালি যে সময় ডিফারেন্ট সবগুলি আসে, যে একটা হচ্ছে মাল্টিপল ভালভুলার ডিজিজ যদি হয়, তারপর কার্ডিওমায়োপ্যাথি যদি থাকে, মায়োকার্ডাইটিস থাকে, শান্ট অ্যানোমালিস, পেরিকার্ডিয়াল ইফিউশন, হাইপারডাইনামিক সার্কুলেশন, যেমন অ্যানিমিয়া, প্রেগন্যান্সি ক্ষেত্রে আমরা কি পাই? কার্ডিওমেগালি। তাহলে হচ্ছে কার্ডিওমেগালি থাকলে এই ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো আসে, মাল্টিপল ভালভুলার ডিজিজ, কার্ডিওমায়োপ্যাথি, মায়োকার্ডাইটিস, শান্ট অ্যানোমালিস, পেরিকার্ডিয়াল ইফিউশন, হাইপারডাইনামিক সার্কুলেশন, যেমন অ্যানিমিয়া, প্রেগন্যান্সি। এখানে ম্যাক্সিমাম গুলিতে কিন্তু লাং ফিল্ড গুলি প্ল্যাথরিক থাকে, শুধু পেরিকার্ডিয়াল ইফিউশন ক্ষেত্রে পলিগেমিক লাং ফিল্ড, ক্লিন কাট মার্জিন থাকে, পোস্টোপেনিক কার্ডিওপেনিক অ্যাঙ্গেল গুলি খুব প্রমিনেন্ট থাকে। কিন্তু শান্ট অ্যানোমালিজের ক্ষেত্রে লাং ফিল্ড থাকবে আপনার
that means plethoric lung field থাকবে আর স্পেসিফিক শান্ট অ্যানোমালি স্পেসিফিক চেম্বার এনলার্জমেন্টের ফিচার ক্লিন কাট ফিচার পাওয়া যায় শান্ট অ্যানোমালি এএসডি এর ক্ষেত্রে খুব সুন্দর দেখেন রাইট পালমারি আর্টারি প্রমিনেন্ট তারপর হচ্ছে আপনার পালমারি আর্টারি ডায়ালেটেড তারপর আরবি এনলার্জমেন্টের ফিচার যেরকম শান্ট অ্যানোমালিস অনুযায়ী যেমন যদি পিডিএ আপনার পান পিডিএ তে আপনার পাবেন লেফট এট্রিয়াল লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট পালমারি আর্টারি অ্যাওর্টা এনলার্জমেন্ট পাবেন আরবি এনলার্জমেন্ট পাবেন না এইভাবে মানে বিএসডি হলে বাই ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট পাবেন তো দেখা যাচ্ছে শান্ট অ্যানোমালিজ আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারি তারপরে মায়োকার্ডাইটিস এর সাথে কি থাকবে কার্ডিওমেগালি থাকবে কিন্তু ক্লিন কাট মার্জিন থাকবে না অনেক সময় লাং ফিল্ড হচ্ছে আপনার হার্ট ফেলিউরের ফিচার থাকে কার্ডিওমায়োপ্যাথি আপনার হার্ট ফেলিউরের ফিচার থাকে মাল্টিপল ভালভুলাইটিস এক এক ভালভে এক এক রকম এমএস থাকলে এক রকম পাবেন অ্যাওর্টিক স্টেনোসিস থাকলে এক রকম পাবেন এগুলো এক্সরে দেখলে আমরা কিন্তু ক্লিন ডিফারেন্সিয়েট আমরা করতে পারি নেক্সট আসেন কার্ডিওমেগালি আপনি কখন বলবেন cardiothoracic ratio should be less than 0.55 on the posterior anterior view. Then means A plus B যদি আমরা করি আর সি দিয়ে যদি রেশিও করি সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে কি লেস দেন 0.55 লেস দেন 0.55 যদি হয় তখনই আমরা তাকে নর্মাল বলবো তার বেশি যদি হয় cardiothoracic ratio more than 0.55 suggestive of cardiomegaly in adult and cardiothoracic ratio more than 6 suggestive of cardiomegaly in newborn. এগুলো হচ্ছে 0 that is 0.6 এর যদি বেশি হয় নিউরোন আর অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে 0.55 এর বেশি যদি হয় কার্ডিওমেগালি দেখেন এখানেও কার্ডিওমেগালি আমরা পাচ্ছি নেক্সট হচ্ছে আপনার প্রস্থেটিক হার্ট ভালভ যদি থাকে প্রস্থেটিক হার্ট ভালভের এক্সরে থাকে পরীক্ষা এক্সরে টেস্ট ইউবি শোয়িং দ্যাট আমরা কয়েকটা এক্সরে দেখাই যেমন এখানে একটা মাইট্রাল ভালভের রিং দেখা যায় অ্যাওর্টিক ভালভের রিং দেখা যায় পরিষ্কার দুইটা ভালভ আবার তার সাথে দেখেন রোগীর আইসিডি লাগানো আছে যেমন এটা হচ্ছে এসবিসি কয়েল এটা হচ্ছে আরবি কয়েল দেখা যায় পরিষ্কার দুইটা কয়েল আছে আর এটা হলো আইসিডি হ্যাঁ দুইটা ভালভ আর দেখেন বুকে হচ্ছে আপনার স্টেনোটমি ওয়্যার দেখা যাচ্ছে ক্লিন কাট এরকম এক্সরে থাকলে সব ফাইন্ডিংসই ভালো লাগবে প্লাস কার্ডিওমেগালি আছে cardiomegaly biventricular replacement by valvular, that is aortic and mitral valve replacement, plus আপনার ICD implantation, single chamber ICD implantation করা আছে। যেমন এখানে দেখেন দুইটা ভালভ, এখানে তিনটা ভালভ আপনার রিপ্লেসমেন্ট করা। aortic valve, mitral valve and tricuspid valve, three valve replacement করা আছে। তাহলে এখন যেমন এখানে তিনটা ভালভ রিপ্লেসমেন্ট করা aortic mitral valve আর হচ্ছে আপনার হচ্ছে ডুয়াল চেম্বার পেসমেকার। তাহলে আমরা এরকম এক্সরে থাকলেও পরীক্ষা দিয়ে দিবেন যে এক্সরে টেস্ট POB showing the widening in the sternum, wire in the sternum indicating the sternotomy, that is sternotomy wire থাকবে যে valve replacement করে। A foreign body indicating the prosthetic heart valve, দেখা যায় ফরেন বডির মতো দেখা যাচ্ছে যদি valve ring গুলো বা অনেক সময় valve ক্লিন কাট দেখা যায়। That's a line drawing from the right costophrenic to below left hilum. Right costophrenic থেকে এই যে রাইট costophrenic থেকে হাইলামের নিচ পর্যন্ত একটা লাইন ড্র করি আমরা। তাহলে এই লাইনের যদি উপরে আপনি যান তাহলে সেটা হচ্ছে আপনার aortic valve, নিচে হলো mitral valve. Line from the right costophrenic angle to below the left hilum. উপরেরটা হচ্ছে আপনার aortic valve, নিচে হলো mitral valve. স্যার এখানে হাইলামটা কোথায় স্যার? হাইলাম এইটা হলো হাইলাম, যেখানে ব্লাড ভেসেল ইয়েটা দেখা যায় যে আপনার লেফট পালমোনারি আর্টারি, এটা হচ্ছে হাইলাম। হাইলামের এই যে লাল যে দাগটা, কালো যে দাগটা যেখানে দিছে এখানে হাইলামটা আছে। হাইলাম মানে কি? হাইলাম হচ্ছে যেখান দিয়ে ব্লাড ভেসেল ঢুকে, ব্রঙ্কাস ঢুকে এবং বের হয় হ্যাঁ লাংসে, সেই জায়গাটাকে হাইলাম বলে। এই জায়গাটা হলো হাইলাম। হ্যাঁ বোঝা যাচ্ছে তো না? যেমন এখানে হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে রাইট হাইলাম, এই জায়গাটা হচ্ছে আপনার লেফট হাইলাম।
হাইলাম মানে হচ্ছে যেখান দিয়ে লাংসের ভিতরে আর্টারি, তারপর ব্রঙ্কাস, এইগুলো ঢুকতেছে বের হচ্ছে, ওই জায়গাটার নামই হাইলাম। এটা আসলে একটা ইমেজিনারি লাইন ড্র করা হয় যে বোঝার সুবিধার্থে, যে এইরকম একটা লাইন যদি আমরা ড্র করি, তার উপরের দিকে পাবো আমরা হচ্ছে অ্যাওর্টিক বা নিচের জন্য মাইট্রাল। যেমন এখানে যদি হাইলাম ধরেন, এই পজিশনটাকে আপনার হাইলাম ধরতে হবে, এখানে এলে এই পজিশন হাইলাম, ভেসেলগুলো ঢুকছে বাইরে হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এই লাইনটা যদি আমরা ড্র করতে পারি, তার উপরে হলে অ্যাওর্টিক আর বিলো হচ্ছে মাইট্রাল। ইন ল্যাটারাল ভিউ, ল্যাটারাল ভিউর ক্ষেত্রে দেখেন এ লাইন ড্রয়িং ফ্রম দ্য হাইলাম টু দ্য লোয়ার এন্ড অফ দ্য স্টার্নাম, অ্যাবাভ হলে অ্যাওর্টিক, বিলো মাইট্রাল। যেমন ল্যাটারাল যদি আমরা দেখি, এই জন্য ল্যাটারাল। তাহলে দেখা যাচ্ছে যে হাইলাম থেকে শুরু করে একটা লাইন আমরা স্টার্নামের লোয়ার বর্ডার পর্যন্ত আমরা টানলাম। যদি উপরের দিকে যে বাল্বটা থাকে তার নাম হচ্ছে অ্যাওর্টিক বাল্ব, নিচের দিকে যে থাকে সেটা হচ্ছে আমাদের হচ্ছে আপনার মাইট্রাল বাল্ব। দেখেন এখন আরেকটা দেখেন, ল্যাটারাল ভিউতে আমরা প্রথমে যে লাইনটা ড্র করলাম সেটা হচ্ছে হাইলাম থেকে স্টার্নামের লোয়ার বর্ডার, তারপর আরেকটা হরিজন্টাল লাইন মাঝখান বরাবর ড্র করবে। তখন আপনি দেখবেন যে এখানে 4টা কম্পার্টমেন্টে ভাগ হয়ে যাচ্ছে। এখনকার যুগে তো 3টা ভালভ রিপ্লেসমেন্ট হয়, 4টা ভালভ রিপ্লেসমেন্ট হইতে পারে, সেই ক্ষেত্রে আপনি বুঝবেন কেমনি? এই জন্য এইভাবে যদি আপনি 4টা কম্পার্টমেন্টে ভাগ করতে পারেন ল্যাটারাল ভিউতে, তাহলে কিন্তু বুঝতে খুব সহজ হয় যে কোন পজিশনে কোন ভালভটা। তাহলে অ্যাওর্টিক ভালভ হচ্ছে আপার এন্ড, যেটা আপার এন্ড, যেটা হচ্ছে আপনার লেফট। আর পালমোনারি ভালভটা হচ্ছে আপার এন্ড রাইট, মাইট্রাল হচ্ছে লোয়ার এন্ড রাইট, ট্রাইকাস্ট্রিয়াল লোয়ার এন্ড লেফট। তাহলে এই পজিশনে হলো ভালভগুলো। এটা যেমন এই পেশেন্টটা দেখেন, এখানে পালমোনারি ভালভ রিং দেখা যাচ্ছে, অ্যাওর্টিক ভালভ একটা রিং, ট্রাইকাস্ট্রিক ভালভ রিং, মাইট্রাল ভালভ রিং। যেহেতু 4টা ভালভই আপনার রিপ্লেসমেন্ট করা, যদিও আমাদের দেশে এগুলো সাধারণত করা হয় না, আমাদের দেশে 3টা পর্যন্ত করে আমরা রিকমেন্ড করি। যেমন হচ্ছে আপনার ট্রাইকাস্ট্রিক ভালভ, অ্যাওর্টিক ভালভ, মাইট্রাল ভালভ। সাথে স্টানোটমি কিন্তু ওয়্যার আছে, ক্লিন কাট স্টানোটমি ওয়্যার, স্টানোটমি ওয়্যার। দ্যাট মিন্স এটা হচ্ছে আপনার ভালভ রিপ্লেসমেন্টের এক্সরে। যেমন স্যার ওই মিড লাইনটা কোন দিক দিয়ে আঁকবো স্যার? কোনটা? ওই যে একটা মিড লাইন দেখাইলেন না স্যার, যেটা দিয়ে মাইট্রাল পালমোনারি আর ট্রাইকাসপিড ভালভটা আলাদা করলাম, মিড এটা হলো লাইনটা স্যার। মাঝখান বরাবর, একেবারে হার্টের মাঝখান বরাবর রাখবেন, হার্টের মাঝখান বরাবর রাখবেন, মানে 4টা কম্পার্টমেন্টে ডিভাইডেড করার জন্য। তারপর যেমন এই দেখেন, পরীক্ষা যেগুলো ম্যাক্সিমাম কিন্তু ডাবল বাল্ব, মানে এরকম ডাবল বাল্ব। যেমন এই এক্সরেটা দেখেন, এই এক্সরেটাতে আমরা যেটা দেখি যে রাইট কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল আর হচ্ছে আপনার হাইলামের মাঝে একটা লাইন ড্র করা হচ্ছে, উপরে যেটা হলো অ্যাওর্টিক বাল্ব, নিচেরটা হলো মাইট্রাল বাল্ব। সাধারণত পিএ ভিউতে উপরেরটা অ্যাওর্টিক, নিচেরটা মাইট্রাল, যদি 2টা বাল্ব থাকে। ইমাজিনারি লাইনটা ড্র করা হয় বোঝার সুবিধার্থে আর কি। আর মাঝখানে যেগুলো দেখতেছেন রিং এর মতো, এগুলো তো সবগুলো স্টানোটমি ওয়্যার। তার সাথে আবার রুগীর হচ্ছে আপনারটা ডুয়েল চেম্বার পেসমেকার লাগানো আছে। এটা হচ্ছে এটিয়াল লিড, ভেন্ট্রিকুলার লিড হচ্ছে সেপ্টামে লাগানো আছে। ভেন্ট্রিকুলার লিড অনেক সময় সেপ্টামে পেসিং করি। আর তার সাথে কিন্তু কার্ডিওমেগালি আছে। আর লাং ফিল্ডটা হচ্ছে আপনার প্ল্যাথরিক লাং ফিল্ড, এখানে হার্ট ফেলিউর কিছু ফিচার দেখাতে। এখন আসেন কমপ্লিকেশন অফ প্রস্টেটিক ভালভ। যখন এরকম ভালভ থাকবে তখন কমপ্লিকেশন জিজ্ঞাসা করে যে প্রস্টেটিক ভালভে কি কি কমপ্লিকেশন হতে পারে। একটা প্রস্টেটিক ভালভ লাগানো আছে, এক্সরে থাকলে এক্সরে দিয়ে জিজ্ঞাসা করে যে আপনার পেশেন্ট কি কমপ্লিকেশন নিয়ে আসতে পারে। একটা থ্রম্বোএম্বোলিজম নিয়ে আসতে পারে পেশেন্ট। তারপরে হচ্ছে আপনার প্রাইমারি ভালভ ফেলিউর নিয়ে আসতে পারে। তা ভালভ লিকেজ, মানে ভালভ দেখা যাচ্ছে যে আমরা ভালভ লাগানোর পর মাইট্রাল ভালভে দেখে যে মাইট্রাল রিগার্জিটেশন হচ্ছে, অ্যাওর্টিক ভালভে অ্যাওর্টিক রিগার্জিটেশন এরকম পাওয়া যায়। অ্যাকচুয়ালি ডিসেন্স অফ দ্য ভালভ ফ্রম দ্য সাইড, যেমন যেখানে ভালভটা লাগানো হয়েছে সেখান থেকে ভালভটা ছুটে যাচ্ছে, তো ছুটে গেলেও কি হবে, ওই পাশ দিয়ে কিন্তু লিকেজ হবে, মানে প্যারাভালভুলার লিকেজ। ভালভ অবস্ট্রাকশন বাই দ্য থ্রম্বাস, যেমন রোগীর
প্রস্থেটিক বাল্ব লাগানো আছে, সে ঠিক মতো ওয়ারপ্রিন খাচ্ছে না, বা পিটিআইএনআর করে ওয়ারপ্রিন ডোজ অ্যাডজাস্টমেন্ট করছে না, সেক্ষেত্রে ভালভে থ্রম্বাস জমে যাবে। তখন ভালভে যদি থ্রম্বাস জমে যায়, একিউট ভালভ ফেলিউর হয়, সেই ক্ষেত্রে আমরা কি করি, স্ট্রেপ্টোকাইনেজ আমরা দিই। স্ট্রেপ্টোকাইনেজ দিয়ে আমরা কিন্তু থ্রম্বাসটাকে ডিজলভ করার জন্য চেষ্টা করা হয়, একিউট ভালভ থ্রম্বোসিস। তারপর মেকানিক্যাল হেমোলাইটিক এনিমিয়া, আপনারা জানেন যে এই ভালভের জন্য এগুলো যেহেতু মেডিকেটেড স্টিলনেস স্টিল দিয়ে তৈরি, এইগুলো দিয়ে যখন আরবিসি ফ্লো হয় আরবিসি ভেঙে যায়, যার জন্য তখন হয় কি এটা হেমোলাইটিক এনিমিয়া তৈরি হয় ভেঙে যাওয়ার জন্য। তাহলে মাইক্রোএনজিওপেটিক হেমোলাইটিক এনিমিয়া মানে মেকানিক্যাল হেমোলাইটিক এনিমিয়া ডেভেলপ করে। ইন টিস্যু ভালভের ক্ষেত্রে আবার কিছু কিছু স্পেসিফিক জিনিস, ডিজেনারেশন খুব কমন টিস্যু ভালভে, রাপচার হয়, পারফোরেশন হয়, ভালভের ভিতরে ছিদ্র হয়ে যায়, ছিদ্র হয়ে রিগার্জিটেশন হয়, রাপচার হয়, ডিজেনারেটিভ চেঞ্জ হয় ক্যালসিয়াম ডিসপোজিশনের জন্য, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হতে পারে। তাহলে ভালভের যে কমপ্লিকেশন গুলো, এগুলো মুখস্থ বলে ফেলতে হবে যে থ্রম্বোএম্বোলিজম হয়, থ্রম্বোএম্বোলিজম খুব কমন, প্রাইমারি ভালভ ফেলিউর, ভালভ লাগানোর পরেই আর রোগী বাড়িতে যেতে পারে নাই, ওখানেই সমস্যা শুরু হয়ে গেছে হসপিটাল থাকতে। ভালভ লিকেজ, ডিহেসেন্স অফ দ্য ভালভ ফ্রম দ্য সাইড, ভালভ অফ পার্মানেন্ট পেসমেকার।
পার্মানেন্ট পেসমেকারে যদি আপনার এক্সরে থাকে সেই ক্ষেত্রে যেমন এটা কি ডুয়েল চেম্বার না সিঙ্গেল চেম্বার, এখানে আইসিডি বা সিআরটি আছে কিনা এগুলো জিজ্ঞাসা করা। অ্যাসোসিয়েটেড অনেক সময় ফাইন্ডিংস থাকে, কখনো কখনো দেখা যায় রোগীর স্টার্নাটমি অ্যাওয়ার থাকে, আবার কার্ডিওমেগালি থাকতে পারে, হার্ট ফেলিউর পিছনে থাকে। যেমন এই পেশেন্টটা আপনি দেখেন এখানে একটা ডুয়েল চেম্বার পেসমেকার আছে, একটা হচ্ছে এট্রিয়াল লিড আর একটা হচ্ছে ভেন্ট্রিকুলার লিড আর কার্ডিওমেগালি আছে। যেমন এখানে হচ্ছে আপনার ডুয়েল চেম্বার পেসমেকার, এটা হচ্ছে রাইট এট্রিয়াল, একটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার সেপ্টাল পেসিং, আর এখানে হচ্ছে এট্রিয়াল ল্যাটারাল ভিউ আর হচ্ছে ভেন্ট্রিকুলার লিড। এখন পেসমেকারের থাকলে আপনার পেসমেকারের রিলেটেড কিছু কোশ্চেন করে, যেমন ইন্ডিকেশন অফ দ্য পেসমেকার, কমপ্লিকেশন অফ দ্য পেসমেকার নিয়ে প্রশ্ন করে। যেমন আমরা পার্মানেন্ট পেসমেকার কখন লাগে, যে সাধারণত আমাদের হসপিটালে আমরা যে পেশেন্টগুলো দেখি মেজরিটি হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক এবং মেইনলি হচ্ছে ডিজেনারেটিভ কমপ্লিট হার্ট ব্লকের রোগীগুলি আমরা পার্মানেন্ট পেসমেকার লাগাচ্ছি। আর কিছু পেশেন্ট আমরা পাই যে 6NS সিনড্রোমের পেশেন্ট, 6NS সিনড্রোম যেখানে ব্রেডিকার্ডিয়া থাকবে, বা আপনারা জানেন যে পজ যদি থাকে 2.5 সেকেন্ডের বেশি যদি পজ থাকে, সেই ক্ষেত্রে আমরা সাধারণত পেসমেকার লাগাই সিমটোমেটিক যদি থাকে। তাহলে কমন হচ্ছে আমাদের দেশে যেটা ডিজেনারেটিভ কমপ্লিট হার্ট ব্লক, নেক্সট হলো 6NM সিনড্রোম, এই দুইটা হচ্ছে মোস্ট কমন কজ। এছাড়া ইস্কিমিক আপনার কমপ্লিট হার্ট ব্লক বা সেকেন্ড ডিগ্রি ব্লক আমরা পেসমেকার লাগানো হচ্ছে। আর আপনাদের থিওরিটিক্যাল আমরা যেগুলো দেখি যে কমপ্লিট হার্ট ব্লকের রোগী, তারপর সেকেন্ড ডিগ্রি এবি ব্লক, সিমটোমেটিক ব্রেডিকার্ডিয়া, যেমন লেস দেন যদি 40 হার্ট রেট, ব্রেডিকার্ডিয়া এবি ব্লক যদি থাকে, সেকেন্ড ডিগ্রি ব্লক সাধারণত মবিস টাইপ 2 সেকেন্ড ডিগ্রি এবি ব্লকের ক্ষেত্রে লাগানো হয়। নেক্সট বাইফেসিকুলার বা ট্রাইফেসিকুলার ব্লক যদি থাকে, তার সাথে ইন্টারমিডিয়েট কমপ্লিট হার্ট ব্লক থাকে, which may be detected by the 12-way ECG অথবা হল্টার মনিটরিং এর মাধ্যমে আপনি দেখলেন যে কমপ্লিট হার্ট ব্লক আছে। সাথে রোগীর সিমটম আছে, যেমন সিমটম হলে সিম্পফ থাকতে পারে রোগী, আর টাইপ আর সেকেন্ড ডিগ্রি এবি ব্লক, মবিস টাইপ 2 সেকেন্ড ডিগ্রি এবি ব্লক থাকতে পারে। নেক্সট হলো সাইনাস 6NS সিনড্রোম, আর হচ্ছে আপনার হাইপারটেনসিভ ক্যারোটিক সাইনাস সিনড্রোম অথবা নিউরোকার্ডিয়াক সিনড্রোম। সাধারণত হাইপার সেন্সিটিভ ক্যারোটিক সাইনাস আমরা এখানে মানে কার্ডিও ইনহিবিটরি যে টেস্টগুলি করা হয়, যে কার্ডিও ইনহিবিটরি ইম্পালস যদি প্রিডমিনেন্ট থাকে, দ্যাট মিনস আপনার হিল টেস্ট করা হয়। এসব পরীক্ষার মাধ্যমে যদি দেখেন যে বোর্ড হাইপোটেনসিভ এন্ড ব্রেডিকার্ডিয়া রেসপন্স যদি থাকে, সেই ক্ষেত্রে আপনার সাধারণত পেসমেকার লাগান। নেক্সট হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথির ক্ষেত্রে ডুয়েল চেম্বার পেসমেকার সেপ্টাল পেসিং করলে দেখা যায় আপনার আউটপুট একটা অবস্ট্রাকশনটা কম হয়। এই জন্য হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি রোগীদের ক্ষেত্রে আমরা সাধারণত পেসমেকার ডুয়েল চেম্বার পেসমেকার লাগাই। নেক্সট হচ্ছে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি। ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথির ক্ষেত্রে যদি সাথে কমপ্লিট হার্ট ব্লক বা সেকেন্ড ডিগ্রি ব্লক থাকে, তারপর হচ্ছে অনেক সময় ডুয়েল চেম্বার পেসমেকার লাগালে কিছুটা সিনক্রনি মেনটেন হয়, ইনজেকশন ফ্র্যাকশন বাড়ে। কিন্তু সবচেয়ে বেস্ট হলো ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি যদি থাকে, ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয়, সেক্ষেত্রে সিআরটি হলো সব বেস্ট অপশন। নেক্সট হলো পেসমেকারে কি কি কমপ্লিকেশন হতে পারে, যে আমরা পেসমেকার যে লাগাই সাধারণত বর্তমানে আমাদের পেসমেকার সাধারণত পাংচার মেথডে আমরা করি, আগে ডিসেকশন মেথডে করা হতো। ডিসেকশন মেথডে আপনার বেশিরভাগ ক্ষেত্রে আপনার যেমন হেমাটোমাটা হচ্ছে, হেমাটোমা এবং পকেট ইনফেকশন বেশি হতো। আর পাংচার মেথডে বেশি হচ্ছে আপনার নিউমোথোরাক্সের চান্স বেশি। আর লিড ডিসলসমেন্ট মানে লিডটা আপনার আরবি অ্যাফেক্টস অথবা সেপ্টাম থেকে সরে যেতে পারে। তারপর পকেট ডিসকমফোর্ট বা পকেট ইনফেকশন হয়। ডায়াফ্রামেটিক স্টিমুলেশন দেখা যায় যে যদি যেটা হচ্ছে আমরা আগে যে অ্যাফেক্সে যে পেসিং করি, সেই অ্যাফেক্সে পেসিং অনেক সময় সাথে ডায়াফ্রাম থাকে, অনেক সময় ডায়াফ্রাম ইরিটেশন হয়, তাহলে ডায়াফ্রাম স্টিমুলেশন হতে পারে। তারপর হচ্ছে এক্সিট ব্লক থাকতে পারে, ইনফেকশন হতে পারে পেসমেকার। সবচেয়ে মানে খুব খারাপ কমপ্লিকেশন হলো পেসমেকার ইনফেকশন। তারপর পেসমেকার ফেলিউর হতে পারে, ফেলিউর টু ক্যাপচার, লিড ডিসপ্লেসমেন্টের জন্য এক্সিট ব্লক, ড্রাগের জন্য মাইক্রো ইনফাকশন, তারপর হলো কানেক্টর ফ্র্যাকচার অথবা ইনসুলেশন ডিফেক্টের জন্য। পেসমেকার সিনড্রোম সাধারণত ভিভিআই পেসমেকারের সাথে থাকে, অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন, নিয়ার সিম্পথেটিক এক্সারসাইজ intolerance, malaise, weakness, cough, awareness of the heartbeat, chest fullness, neck fullness, এগুলো
আপনার অনেক সময় পরীক্ষা জিজ্ঞাসা করে যে পেসমেকার সিনড্রোম কি জিনিস, কাদের ক্ষেত্রে অনেক সময় শর্ট নোট থাকে। নেক্সট হলো যে পেসমেকার লাগানোর সময় অনেক সময় কার্ডিয়াক পারফোরেশন হয়ে যেতে পারে। পারফোরেশনের পরে পেরিকার্ডিয়াল লিফিউশন কার্ডিয়াক কম্পোনেন্ট ডেভেলপ করে। ভেনাস থ্রম্বোসিস, যেমন আমরা সাধারণত ভেইন দিয়ে পেসমেকার লাগানো হয় লিডটা, এই জন্য আপার লিম সুপিরিয়র ভেনা কাভা সিনড্রোম, ইভেন থ্রম্বাস হয়ে সাবক্লেভিয়ান ভেনে থ্রম্বোসিস, ইপসিলেটার আর্ম সোয়েলিং হতে পারে, ইডিমা থাকতে পারে। কোন ডিহেসেন্স, স্কিন ইরোশন হয়, যেমন পেসমেকার লাগানো আছে জেনারেটরের উপর দিয়ে স্কিন ইরোশন হয়ে যেতে পারে। তারপর লুজ সেট স্ক্রু, স্ক্রুটা আপনার ঠিক মতো লাগানো, যেমন লিডটা পার্মানেন্ট পেসমেকারের সাথে খুব টাইট করে লাগাইতে, এখানে যদি লুজ সেট হয় সেক্ষেত্রে আপনার কমপ্লিকেশন ডেভেলপ করে। টোয়েডলার সিনড্রোম, মানে টুইস্টিং অফ দ্য এন্টায়ার পেসমেকার সিস্টেম, অনেক সময় হাত দিয়ে ঘোরানোর জন্য পেসমেকারটা ঘুরে যেতে পারে, তাকে আমরা বলে টোয়েডলার সিনড্রোম বলি। তাহলে এই ধরনের কমপ্লিকেশন গুলো আমরা একটা বিরাট লিস্ট আমরা দিচ্ছি যে পেসমেকার রিলেটেড যে কমপ্লিকেশন গুলো, এগুলো অনেক সময় পরীক্ষাতে থাকে, লং কোশ্চেনও থাকতে পারে, শর্ট কোশ্চেন থাকতে পারে, ভাইভাতে জিজ্ঞাসা করা যায় পেসমেকারের পরে কি কি কমপ্লিকেশন। তাহলে পেসমেকার যদি এক্সট্রা দেয়, আপনি আইডেন্টিফিকেশন করা লাগবে প্রথমে, যেটা সিঙ্গেল চেম্বার না ডুয়েল চেম্বার। তারপরে আইডেন্টিফিকেশনের পরে তখন ইন্ডিকেশন জিজ্ঞাসা করে যে পেসমেকার ইন্ডিকেশন কি, কাদের ক্ষেত্রে আপনি লাগাইতে দেখছেন, কমন কাদের ক্ষেত্রে, কমনলি কাদের ক্ষেত্রে লাগানো হয়। আমরা দুটা জিনিস সবচেয়ে কমন পাই, ডিজেনারেটিভ কমপ্লিট হার্ট ব্লক আর একটা হচ্ছে 6 NS। এছাড়া আর কোথায় কোথায় পেসমেকার লাগানো যায়, পেসমেকারে কি কি কমপ্লিকেশন হতে পারে। নেক্সট হলো আইসিডি, মানে ইমপ্লান্টেবল কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর, ICD. ICD is an implanted cardioverter, small electronic devices connected with the heart. It is used to continuous monitoring and help regulate potential fast and life-threatening electrical problem in the heart. মানে হচ্ছে আপনার এরিথমিয়া যদি ডেভেলপ করে, সেই এরিথমিয়া ডিটেকশন করা এবং এরিথমিয়াকে টার্মিনেট করার জন্য আইসিডি ব্যবহার করে। পেশেন্ট উইথ ইসকেমিক হার্ট ডিজিজ, তারপর ইজেকশন পেশেন্ট লেস দেন 40% নন সাস্টেন বিটি, inducible BT fibrillation by electrophysiology study have a class 1 indication for ICD. মানে যাদের ইজেকশন প্রেশার কম থাকে 40% এর নিচে, যদি তার নন সাস্টেনেবল বিটি থাকে ইসিজিতে, অথবা ইন্ডিউসিবল বিটি ইপি স্টাডি করে, অথবা বিএফ যদি পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ক্লাস 1 ইন্ডিকেশন ফর আইসিডি ইমপ্লান্টেশন। তাহলে আইসিডিতে কি থাকে, আপনার দুইটা শকিং কয়েল থাকে, একটা হলো সুপিরিয়র ভেনা কাভা থাকে যেমন এসবিসি শকিং কয়েল, আর একটা থাকে হলো আরবি শকিং কয়েল থাকে। তাহলে এসবিসি কয়েল আর হচ্ছে আপনার আরবি কয়েল থাকে, এই দুইটা কয়েলের মাধ্যমে সে ডিসি শক দেয় যদি তার টেইকার্ডিয়া থাকে। এতে অনেকগুলো ফাংশন আমরা পাই, যে পেসমেকারের আইসিডি একটা অ্যান্টি টেইকার্ডিয়া পেসিং সে করতে পারে। ধরেন টেইকার্ডিয়া হলো, সে ওভারড্রাইভ পেসিং করে, অ্যান্টি টেইকার্ডিয়া পেসিং যেটাকে আমরা বলি। তারপরে হচ্ছে সে আপনার কার্ডিও ভার্সন করতে পারে, ডিসি শক দিতে পারে। তারপরে হচ্ছে আমরা পেসিংও করতে পারি, যদি রেট কমে যায় সে আবার পেসিং করতে পারে। চারটা ক্যাপাসিটি তার আছে, মানে লো ভোল্টেজ শক দিতে পারে, হাই ভোল্টেজ শকও দিতে পারে, সে পেসিংও করতে পারে, আর হচ্ছে অ্যান্টিটেইকার্ডিয়া পেসিংও করতে পারে। তাহলে এটা হলো মোটামুটি আইসিডি আবার ডুয়েল চেম্বার হয়, সিঙ্গেল চেম্বার। যেমন এটা হচ্ছে ডুয়েল চেম্বার আইসিডি, কারণ এখানে একটা লিড আছে আপনার আরবিতে একটা আছে, আর একটা আছে আরএতে আছে, এই জন্য এটা হচ্ছে ডুয়েল চেম্বার আপনার আইসিডি। আর এটা হচ্ছে সিঙ্গেল চেম্বার আইসিডি, এখানে একটা লিড, এটা দুইটা শকিং কয়েল আছে, আরবিতে কোনো কয়েল নাই, লিড নেই, তাহলে এটা আরএতে কোনো লিড নেই, সুতরাং এটা হচ্ছে সিঙ্গেল চেম্বার আইসিডি। নেক্সট হলো সিআরটি, কার্ডিয়াক রিসিগনেশন থেরাপি। আপনার সিআরটি হলো সাধারণত হার্ট ফেলিউরের ক্ষেত্রে আমরা ইউজ করি, উইথ ভেন্টিকুলার কন্ডাকশন ডিলে যদি থাকে, দ্যাট মিনস ইন্টারভেন্টিকুলার কন্ডাকশন ডিলে যদি থাকে, মানে ইন্টারভেন্টিকুলার কন্ডাকশন ডিলে সিনক্রনি মেনটেন করার জন্য দুইটা ভেন্টিকুলে আমরা আইসিডি ইউজ করে থাকি। আইসিডি যেমন হার্ট ফেলিউর, ইজেকশন প্রেশার লেস দেন 35, কিউআরএস ডিউরেশন যদি আপনার দেখেন 130 মিলিসেকেন্ড বা তার বেশি যদি থাকে, তার প্রেশার যদি আমরা সাইনাস রিদমে থাকে 150-এর বেশি যদি হয়, আর এলবিবি, তাহলে ক্লাস 1 ইন্ডিকেশন ফর দা সিআরটি। তাহলে হার্ট ফেলিউর প্রেশার NOS ফাংশনাল ক্লাস মোর দ্যান 2, ইজেকশন প্রেশার লেস দেন ইকুয়াল টু 35, যদি 150-এর উপর এলবিবি থাকে, তাহলে ক্লাস 1 ইন্ডিকেশন ফর আপনার সিআরটি।
তারপর আসেন pacing indicate with need for ventricular pacing. Ejection fraction less than 40, high degree AV block with need the ventricular pacing. মানে পেশেন্টের হলো ইনজেকশন ফ্র্যাকশন লেস দেন 35, কিউরেজ ডিউরেশন বেশি, কিন্তু তার ক্ষেত্রে হচ্ছে আপনার হাই ডিগ্রি AV ব্লকও আছে, সেই ক্ষেত্রে আপনার ক্লাস 1 ইন্ডিকেশন ফর আপনার হচ্ছে আইসিডি সিআরটি। আর এখানে হচ্ছে 1B হচ্ছে যদি 130 থেকে 149 যদি হয়, আর হচ্ছে আপনার যদি এটিএল ফিব্রিলেশন যদি থাকে, এটিএল ফিব্রিলেশন থাকলে যদি পেসিং ইন্ডিকেটেড থাকে, ভেন্ট্রিকুলার পেসিং এর যদি দরকার হয়, সেই ক্ষেত্রে আপনার ক্লাস 1 ইন্ডিকেশন। আর নন এলভিভি যদি এলভিভি যদি না থাকে, সেই ক্ষেত্রে সাইনাস রিদমে যদি থাকে তাহলে 2B। আমরা শুধু ক্লাস 1টাই বেশি মনে রাখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে যদি একটা পেশেন্ট হার্ট ফেলিউর থাকে, এনওএস ফাংশন ক্লাস 2 বা তার বেশি, ইজেকশন ফ্র্যাকশন লেস দেন 35 যদি হয়, কিউরেজ ডিউরেশন যদি 150 এর বেশি, এলভিভি যদি থাকে, পেশেন্ট ইভেন সাইনাস রিদমে যদি থাকে, সেগুলো হচ্ছে ক্লাস 1 ইন্ডিকেশন ফর আপনার হচ্ছে সিআরটি থেরাপি। আর ইন্ডিকেশন ফর আইসিডি সিআরটি considered if the curation duration more than 130 milliseconds, আর সিআরটি রিকমেন্ডেড ইন দ্য কিউরেশন ডিউরেশন মোর দেন 150, মানে 150 এর উপরে যদি চাই কিউর, তাহলে এটাকে এবার রিকমেন্ডেড। আর কনসিডার করা যায় কখন 130 এর উপরে যদি থাকে, তখন ইনজেকশন ফ্র্যাকশন বেশি কম থাকলে শুধু সিআরটি দিলে হবে না, সিআরটি ডিও লাগবে, সাথে আইসিডিও লাগবে। তাহলে মোস্ট রিসেন্ট গাইডলাইন ফর দ্য হার্ট ফেলিউর গিভ এ ক্লাস 1 ইন্ডিকেশন with the level of evidence A for the patient is symptomatic heart failure and ejection fraction less than equal to the 35% despite optimal medical management. The LVV or a QRS duration more than 150 millisecond or equal to 150 millisecond, and a class 1 indication level B in patient with LVV and QRS duration হচ্ছে 130 থেকে 149 এলো 1B, আর 1A হচ্ছে 150 যদি করে। নেক্সট আসেন একটা সিআরটি এক্সরেতে আমরা কি পাবো, সিআরটি এটা হচ্ছে একটা সিআরটি ডি এক্সরে, যেখানে আরবি আইসিডি লিড আছে, যদি এরকম লিড থাকে আইসিডি লিড, তাহলে সেটা হচ্ছে আমরা সিআরটি ডি। যদি আইসিডি লিড না থাকে সিআরটি পি আমরা বলি, এটা হচ্ছে আরএ লিড, আরবি লিড, এটা হচ্ছে এলভি লিড, যেটা করোনারি সাইনাস ভিতর দিয়ে দেওয়া হয়। আর এটা হচ্ছে জেনারেটর, স্যার এর কাছে তো এসবিসি শকিং কয়েল নাই, এসবিসি শকিং কয়েল ছাড়া কি স্যার আইসিডি হইতে পারে স্যার? মানে এসবিসি শকিং কয়েল ছাড়া তো হওয়ার সম্ভাবনা কম। যেমন আপনি এই ছবিটাতে দেখেন, এখানে কিন্তু একটা শকিং কয়েল আছে, এখানে একটা শকিং কয়েল আছে। সাধারণত দুইটা কয়েল থাকতে হয়, কিন্তু হইতে পারে, কিভাবে হবে এটা আসেন। এই শকিং কয়েলটা কাজ করবে হচ্ছে আপনার যেটা হলো আরবি, আর হচ্ছে আপনার জেনারেটর যেটা আছে না, জেনারেটরটা আপনার কাজ করে হচ্ছে আপনার এসবিসি লিড হিসাবে, শকিং কয়েল হিসাবে কাজ করে জেনারেটর। এটা হচ্ছে ইউনিফুলার আর কি, বুঝছেন তো? এটা অনেক সময় জেনারেটরটাই নিজে কাজ করে আপনার ইলেকট্রিক কারেন্টটা পাস হবে জেনারেটর টু আরবি শকিং কয়েলের ভিতরে, এখানে সার্কিট হবে, বুঝছেন তো? আর এখানে সার্কিট হবে হলো এটা আর এটার ভিতরে সার্কিট হবে, মানে আরবি লিড আর হচ্ছে আপনার এসবিসির ভিতরে সার্কিট হবে। এখানে বেশি কারেন্ট লাগবে, আর এখানে আপনার কম কারেন্টে কিন্তু আপনার ডিসি শক দিতে পারবেন, এখানে ব্যাটারি কনজাম্পশন বেশি হবে। এই যে দেখেন, এটা তো কিন্তু আপনার সিঙ্গেল, শুধু আরবিতে, আর এই যে জেনারেটরের ভিতরে যেটা আছে এটা হচ্ছে আরেকটা কয়েল হিসেবে কাজ করবে। When the patient have a life-threatening arrhythmia, then ICD device an electronic shock to the to help restore the regular heartbeat. CRT মানে CRT আমরা যখন আপনার যে পেশেন্টের দরকার, যে তার এরিথমিয়া কন্ট্রোলের জন্য দরকার হয়, সেক্ষেত্রে CRT অবশ্যই লাগে। তবে ইনজেকশন পেশেন্ট যাদের কম 35 এর নিচে হার্ট ফেলিউর যে সমস্ত রোগী, তার তো হচ্ছে 50% পেশেন্ট এটা VTVF ডেভেলপ করে, এই জন্য সাধারণত এই সমস্ত রোগীর ক্ষেত্রে
নেক্সট হলো আমরা কয়েকটা এক্সরে, আরো কয়েকটা এক্সরে কথা আমরা বলতেছি, যেমন এটা হলো টেট্রালজি অফ দ্য ফেলোস। এটা হচ্ছে একটা কমন এক্সরে, যদি থাকে পরীক্ষা কিন্তু দেওয়া হয়। এখানে আমরা কি পাই টেট্রালজি অফ দ্য ফেলোস এর ক্ষেত্রে? আমরা দেখেন বুট শেপ হার্ট থাকে, আমরা যেটা দেখি হ্যাঁ, যেমন একেবারে বুটের মতো দেখেন, এরকম একটা হার্ট যদি আমরা পান, যে অ্যাপেক্সটা একেবারে উপরের দিকে উঠে আছে, এখানে পালমারি আর্টারি তেমন কোন প্রমিনেন্ট না, বুঝাই যাচ্ছে না পালমারি আর্টারি আছে কি নাই।